নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ভীষণ ঠান্ডা পড়েছে। সবাই বুঝতে তো পারছেনই। আমি শুধু ভাবছি যে সমস্ত বন্ধুরা মানে পাহাড়ি এলাকায় রয়েছেন, হিল এরিয়ায়, তাদের কত না জানি কষ্ট হচ্ছে। আমরা এখানেই এই ঠান্ডা সহ্য করতে পারছি না। অবশ্য তারা কিছুটা অভ্যস্তও বটে। যাই হোক, মধ্যেখানে দুটো দিন, তো দুটো দিনের মধ্যে একদিন ভেবেছিলাম আসবো, বলেছিলাম যে সপ্তাহে ওটা পুরো জুড়েই বাঁকুড়ার আমার ভাই যে গোপাল পাল তার ঘটনা শোনাবো। কিন্তু এত ঠান্ডা পড়েছে না, পেরে উঠছি না। যাই হোক, আজকে তাই বসে পড়লাম ঘটনাটি বলবার জন্য। আজকের ঘটনাটি গোপালের ঘটনা দিয়েই শুরু করলাম। মানে ভাবলাম যে পরপর তিনটে ঘটনা গোপালের বলবো, সেই মতো আজকের ঘটনাটাও গোপালের ঘটনা দিয়েই শুরু করছি। এবং আপনাদের সবার গোপালের ঘটনাগুলো খুব ভালোও লাগছে। ও খুব খুশি হচ্ছে, ও আমায় জানাচ্ছে ওর ভাল লাগছে, আর আমিও খুব খুশি। যাই হোক, আগের যে প্ল্যানচেট বলে যে ঘটনাটি আমি আপনাদেরকে শুনিয়েছি, সেই ঘটনায় প্রচুর প্রচুর কমেন্ট পেয়েছি। এবং সবাই, কেউ বলেছেন অদ্ভুত ঘটনা, কেউ বলেছেন বিচিত্র ঘটনা। এবং বিশ্বাস করুন, আজকে তো আমি কম দিন ভিডিও করছি তা তো নয়, এবং তার আগে আমি বিভিন্ন গ্রুপে লাইভ করতাম। আমি এরকম ঘটনা না কখনো পাইনি, শুনিনি। তবে একটা ঘটনা, একটা ছোট্ট কথা না বললে নয়। এরকম একজন মানুষ, একজন মহিলার আমি একটা সময় সন্ধান জেনেছিলাম। উনি কিন্তু দিল্লি ফিল্লি বা এই ধরনের কোনো সাইডে থাকেন। উনি নাকি ওনার একটা অদ্ভুত ক্ষমতা দ্বারা মানুষকে, মানুষ যে জন্মগুলোকে ছেড়ে এসছে সেই জন্মে পাঠাতে পারেন। এবং সেখানে কারা কারা রয়েছেন সেগুলো, মানে এই জন্মে যারা রয়েছেন তারা কি তখন ছিলেন, এই ব্যাপারগুলো কিন্তু দেখাতে তিনি নাকি সক্ষম। হ্যাঁ, তা এরকম একটা কথা কিন্তু আমি একটা সময় জেনেছিলাম। তো এই গোপালের এই প্ল্যানচেটের ঘটনাটা যে সেই দুনিয়ায় বারবার করে চলে যাচ্ছে, এই ঘটনাটা মানে আমিও বলেছিলাম না আপনাদের, খুব ভালো লাগবে। কারণ এরকম ঘটনা সচরাচর সত্যি পাওয়া যায় না। যাই হোক, আজকের ঘটনাটা শুরু করি। এই ঘটনাটা আজ থেকে 15-16 বছর আগেকার ঘটনা। গোপালের তখন মাত্র 4 বছর হলো বিয়ে হয়েছে, ছেলে হয়নি। ওর তখন দুটো 16 চাকার গাড়ি ছিল। তো এই গাড়িগুলো কখনো কলকাতায়, কখনো শিলিগুড়িতে, এই সমস্ত জায়গাগুলোতে ওই মাল প্যাক হতো, হয়ে হয়ে যেত। তা এই সময়ই গোপালের এক ভদ্রলোকের সাথে আলাপ হয়ে যায় হঠাৎ করেই। কিভাবে আলাপ হয় সেটা আমি পরে বলছি। ভদ্রলোকেরও কিন্তু, গোপালেরও যেমন গাড়ির ব্যবসা ছিল, ভদ্রলোকেরও গাড়ির ব্যবসা ছিল। তা সেই সূত্রেই একটা অদ্ভুত ঘটনা গোপাল শুনতে পায়। তা আসুন তাহলে সেই ঘটনাটা স্টার্ট করি তাহলে। তা ওরকমই একদিন গোপালকে ড্রাইভার ফোন করেছে। আর যেহেতু ওই 16 চাকার গাড়ি ছিল বললাম, মাঝে মধ্যেই কিন্তু গোপালকে ওই দুর্গাপুর যেতে হতো। কারণ হচ্ছে মাঝে মধ্যে ওই ড্রাইভার গাড়ি নিয়ে আসছে, বা হয়তো কিছু পেমেন্ট দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, এই ব্যাপারের জন্য যেতে হতো। তা সেদিনও ওরকম গোপালকে ড্রাইভার ফোন করলো যে দাদা, আমি ওই দুটো থেকে আড়াইটের মধ্যে মুচিপাড়া বলে একটা জায়গা আছে দুর্গাপুরে, সেই জায়গায় যাব। আপনি আসবেন, দেখুন মালিক তো মানে 4 দিনের ভাড়ার আর কি হাফ পেমেন্ট করে দিয়েছে, তা অনেকগুলো টাকা। তা আমি তো এতটা রাস্তা যাব, আপনি এসে দয়া করে টাকাগুলো একটু নিয়ে যাবেন। তা গোপাল সেই ড্রাইভারের কথা মতো ওই জিটি রোডের ধারে আর কি, যে লাইন হোটেলগুলো, ও লাইন হোটেল বলেই উল্লেখ করেছে, সেইখানে ও চলে যায়। এবং ওইখানেই ওই গোপাল গিয়ে অপেক্ষা করতো। আর ওই ড্রাইভারও আসতো, তারপরে হয়তো রাত্রে দুজনে মিলে খেয়ে ও গাড়ি নিয়ে বেরিয়ে যেত, গোপালও ফিরে আসতো, এরকমই। তো ও বাইক নিয়ে ওই লাইন হোটেলে চলে যায়, জিটি রোডের ধারে। এবং ও যেটা বলেছে, তখন কিন্তু এই যে দুর্গাপুরে যে ফ্লাইওভারগুলো, এগুলো কিন্তু তখন ছিল না, তৈরি হয়নি। তো ও তো ওরকম 2টো নাগাদ ওখানে গাড়ি নিয়ে পৌঁছে গেছে। তা গিয়ে দেখছে
যে হোটেলটি পুরো ভালো করে ধোলাই হচ্ছে, জল ফল ঢেলে পুরো ধোলাই হচ্ছে, এবং যত টেবিল চেয়ারগুলো ছিল সেগুলো সমস্ত গুটিয়ে রাখা হয়েছে। আর একজন ভদ্রলোক, সৌম্য দর্শন একজন ভদ্রলোক, উনি একটা টেবিল চেয়ারে বসে বিয়ার খাচ্ছেন। তা ওই হোটেলের লোকজন ওকে জিজ্ঞাসা করে যে দাদা আপনি এসেছেন, আপনি কি কিছু খাবেন? তা আপনি যদি কিছু খান, বলে হ্যাঁ, ও হয়তো বলেছে যে হ্যাঁ আমি খাবো, ড্রাইভারও আসবে। তখন বলেছে যে দেখুন আমরা তো এখানে ধোয়া মোছা এগুলো করছি, চেয়ার টেবিলগুলো তোলা হয়ে গেছে, আপনি একটু কষ্ট করে ওনার টেবিলে গিয়ে বসুন। তখন গোপাল তো ইতস্তত করছে, একজন মানুষ বসে বসে বিয়ার খাচ্ছে। তখন উনি বলছেন যে না না ঠিক আছে, এরকম বলেছে। তখন বলছি না না বাবু, এদিকে এসো না, এসো এখানে, এসো এসো আমার সামনে এসে বসো, কোনো অসুবিধা নেই, এখানে এসে বসো। ভদ্রলোক নিজে থেকেই কিন্তু ওকে ডাকে। তো ওখানে গিয়ে গোপাল বসে। এবার ভদ্রলোক খুব অমায়িক ভদ্রলোক, ওই বছর 55-56 মতো বয়স হবে। তা উনি গোপালের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে যে তুমি এখানে এসেছো, এত রাতে এসেছো, তোমারও কি গাড়ির বিজনেস আছে? তখন বলছে হ্যাঁ আমার দুটো 16 চাকার গাড়ি আছে। তখন বলছে যে ও আচ্ছা আচ্ছা। তখন বলছে যে আপনি কি করেন? বলে আমি, আমারও এরকম গাড়ির বিজনেসই আছে। আর তোমার বাড়িতে কে কে আছে, এরকম যেমন মানুষের সাথে মানুষের আলাপ হলে যেমন হয়। তা তখন গোপালও বলেছে। তখন বলছে যে আপনার বাড়িতে কে আছে, আপনি কোথায় থাকেন? তখন বলেছে যে দুর্গাপুরে অম্বুজা যে ফ্ল্যাট আছে, আমি সেইখানে, মানে যেখানে খুব বিত্তশালী মানুষজনেরা থাকেন, আমি ওইখানে সিটি সেন্টার অম্বুজা, ওইখানে আমি থাকি, এবং ওই ফ্ল্যাটেই আমি থাকি। তখন বলছে ও আচ্ছা আচ্ছা, বাড়িতে কে কে আছে? বলছে তোমার দিদির তো, তুমি করেই বলছি তোমায়, তোমার দিদির তো বিয়ে হয়ে গেছে। আর আমি আমি থাকি হচ্ছে, আমি আর তোমার কাকিমা থাকি। এরকম হতে হতে তখন বলেছে যে তুমি বিয়ার খাবে, নাও না বিয়ার খাও। তখন তো গোপাল বলেছে না আমি বিয়ার খাবো না। তখন টেবিলের ওপর সিগারেট পড়েছিল, তখন বলছে তুমি একটু সিগারেট খাও। তখন বলছে যে না না সিগারেট খাবো না। গোপাল ইতস্তত করছে। তখন বলছে আরে বাবা, ছেলে পিলে বড় হয়ে গেলে বাবা মার বন্ধু হয়ে যায়, তুমি এরকম কেন করছো? তোমায় সিগারেট দিচ্ছি, তা তুমি খাও। তো গোপালের খুব খারাপ লাগা সত্ত্বেও তো সিগারেট নিয়েছে। তখন বলছে আর বলো না, আর যদি আমার ছেলেটা বেঁচে থাকতো তাহলে আম, তোমার মতো হতো। আজ আমার ছেলে যদি থাকতো তাহলে তোমার মতো হতো। এবার তো গোপালের তো একটা কৌতূহল জন্মেছে যে কি ব্যাপার, কেন হঠাৎ করে উনি এই কথা বলেছেন। তা এবারে উনি তখন মানে ঘটনাটা বলা শুরু করেন। তখন গোপাল বলেছে যে কেন আপনার ছেলের কি, মানে ছেলে কোথায় বা কি কি ব্যাপার? তখন বলছে আজকে 4-5 বছর হলো আহ, আমার ছেলে সুইসাইড করেছে। তখন বলছে যে, এবার গোপালেরও খুব খারাপ লেগেছে, যে গোপালও বলছে বাবা আমি জিজ্ঞাসা করে ফেললাম আপনাকে। বললে না না কোনো ব্যাপার না, উম, আসলে আমরাও বুঝতে পারিনি, ছেলে আমার খুব সুন্দর ছিল। তখন গোপাল বলেছে যে দিদি নিজে মুখে বলছি, কিন্তু আমারও তখন চেহারা টেহারা খুব সুন্দর, চুল ফুল সুন্দর ছিল। বলছে আজকে তোমাকে দেখে আমার বারে বারে ছেলের কথা মনে পড়ছে, ছেলেও আমার খুব সুন্দর ছিল। হ্যাঁ ওকে আমি যখন সাইকেল চালিয়ে ছেলে যেত দেখে আমার খুব ভালো লাগতো, যে কি সুন্দর লাগছে দেখতে, যেমন বাবা মা বলেন। তা ওই ছেলেটি, আমরাও বুঝতে পারিনি, পাশের পাড়ার একটি মেয়ের সাথে ওর ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়। তারপরে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে হঠাৎই একদিন ওকে গলায় দড়ি দিয়ে আমরা ঝুলতে দেখি। তা এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার। তা উনি বলেন যে তখন গোপালও খুব মানে সমবেদন ব্যথী হয়ে পড়ে। তা বলে যে আসলে কি বলো তো বাবা, পুরোটাই হচ্ছে কর্মফল। তখন গোপাল বলছে কর্মফল মানে? তখন বলছে, উনি তখন বলেন যে আমি আসলে একটা সময় ফিলিপস কার্বনে চাকরি করতাম, মানে ভদ্রলোক চাকরি করতেন। তা ফিলিপস কার্বনে চাকরি করতাম, এবং সেই সময় আমার যিনি আমি কিন্তু এখন যিনি, যাকে তোমার কাকিমা বলছি, ইনি কিন্তু আমার দ্বিতীয়বার বিবাহিত স্ত্রী, মানে দ্বিতীয়বার আমি বিবাহ করেছি। কিন্তু আমার প্রথম, মানে তোমার বড় কাকিমার কথা আমি বলছি, ফিলিপস কার্বনে আমি চাকরি করতাম। তা তোমার বড় কাকিমাকে আমি একটু টাইম দিতে পারতাম না। এদিকে হচ্ছে আমার গাড়ির বিজনেস, এতগুলো গাড়ি, প্লাস ওদিকে ফিলিপস কার্বনে আমি চাকরি করতাম। তা ফলে আমার আমি ওনাকে একদমই টাইম দিতে পারতাম না। আর এই নিয়ে কিন্তু আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য সবসময় লেগে থাকতো। এই করতে করতে তোমার বড় কাকিমা
একটা সময় প্রেগনেন্ট হয়ে পড়েন। তা যখন তার 8 মাস প্রেগনেন্সি, সেই সময় একদিন পানাগড়ে একটি গাড়ি বা একটি লরি আমার অ্যাক্সিডেন্ট করে। এবার অ্যাক্সিডেন্ট করার পর মন মেজাজও খারাপ, সারা রাত্রির ঘুম নেই, সেই গাড়িকে টেনে নিয়ে আসা, নিয়ে এসে সেই গ্যারেজে দেওয়া, এই দেওয়া, পুলিশি ঝামেলা, অনেক রকম ব্যাপার থাকে। সেই সমস্ত করে যখন বাড়িতে ফিরি, তখন কিন্তু তোমার কাকিমা মানে টুকটাক কিছু মনোমালিন্য, কথা কাটাকাটি আমাদের মধ্যে হতে হতে এমন একটা প্রচণ্ড ভয়ঙ্কর ভুল আমি করে ফেলি। আমি কি করি, রাগের চোটে হঠাৎ করে আমার পাটা বড় কাকিমাকে লক্ষ্য করে উঠে যায়, এবং সেই পায়ের প্রচণ্ড আঘাতে তার পেটে গিয়ে সেই আঘাতটা লাগে, এবং সে তো পড়ে যায় এবং কাতরাতে থাকে এবং প্রচণ্ড ব্লিডিং শুরু হয়। তো যাই হোক, এই একটা প্রচণ্ড ভুল আমার দ্বারা কিন্তু হয়ে যায়। তা উনি তো তখন গিয়ে ওই মানে উনি তো এই কাজটা করার পর উনি তো মানে বিরাট যে নিজের একটা এত বড় উনি বিপদ ডেকে আনলেন বা একটা মানুষের ক্ষতি করে দিলেন, এটা তো ওনাকে পুরো দগ্ধাচ্ছিল। তা যাই হোক, দুর্গাপুর বিবেকানন্দ যে নার্সিং হোম আছে, সেখানে তো নিয়ে গিয়ে উনি তার প্রথম পক্ষে স্ত্রীকে ভর্তি করেন। 2টো দিন উনি বেঁচে ছিলেন। এই 2টো দিনে তিনি একটাই কথা বারবার বলেছেন, যে আমার বেঁচে থাকার একমাত্র আশা, যাকে কেন্দ্র করে আমি বাঁচতে পারতাম, তুমি তাকে শেষ করে ফেললে। স্বামীর কাছে তিনি বারবার করে এই কথাটি বলতে থাকেন। এবং মানে যেহেতু 8 মাস বেবি, বুঝতেই পারছেন, ওনাকে রীতিমতো অপারেশন করে ওনাকে কিন্তু বেবিটিকে যখন বার করা হয়, তখনই ওই অপারেশন টেবিলেই কিন্তু উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু উনি মারা যাওয়ার আগে এই ভদ্রলোককে একটা কথা বলেন। উনি বলেন যে আজকে যে সন্তানকে তুমি এইভাবে হত্যা করলে, একদিন এই সন্তানের কারণে তুমি মর্মান্তিক কষ্ট পাবে এবং তুমি ছটপটিয়ে বেড়াবে। তখন উনি বলেন যে গোপালকে, যে গোপাল ভাই, আমি জানো, আমি আজকে এই যে 23-24 বছরের জলজ্যান্ত ছেলেটি আমার চলে গেছে, সব সময় ভাবি যে তোমার বড় কাকিমার অভিশাপ কিন্তু আমার সাথে রয়ে গেছে। এরকমভাবে খুব উনি মানে মর্মাহত হয়ে তো উনি বিভিন্ন রকম বলতে থাকেন। তারপরে বলেন যে আমি রিয়েলাইজ করি যে আমি টাকার পেছনে খালি ছুটে গেছি। সে কত করে আমায় বলেছে যে আমাকে একটু টাইম দাও, আমাকে একটু টাইম দাও, সেটা তো আমি দিইনি, এবং আমি এইভাবে কিন্তু আমার সন্তানকে হত্যা করেছি। তো যাই হোক, এরপরে উনি কিন্তু ওনার স্ত্রী যখন মারা যায়, তখন কিন্তু এই ব্যাপারটা ওনার শ্বশুর শাশুড়ি মা বাবা সবাইকে কিন্তু উনি ওনার কৃতকর্মের কথাটা বলেন। এবং বলার পর তখন কিন্তু শ্বশুর মানে ওনার নিজের মা বাবা তো প্রচণ্ড ওনাকে মুখটুক করেন, কিন্তু শ্বশুর শাশুড়িও যা নয় তাই বলেন। কিন্তু শ্বশুর শাশুড়ি খালি একটা কথা বলেন, যে যা হওয়ার তা তো হয়ে গেছে, আর তো কিছু করার নেই। হ্যাঁ, আর তোমাকে শাস্তি দিয়ে আমরা কি করব। তা এই 4জন মানুষ, এরা বর্ষিয়ান 4জন মানুষ মিলে ঠিক করেন যে ছেলেটা তো আর এরকম নয় যে নেশা করে এরকম করেছে, বা তার কোনো খারাপ কোনো চারিত্রিক দোষ আছে, এসব তো কোনো ব্যাপার নেই। ছেলেটা একটা প্রচণ্ড রাগ থেকে এই কাজটা করে ফেলেছে, যদিও এটা মানে ক্ষমা করার মতো অপরাধ নয়, তবুও কিন্তু তারা যেহেতু বয়োজ্যেষ্ঠ, তারা কিন্তু ব্যাপারটাকে সবাই মিলে ক্ষমা করে দেন। তখন উনি বলছেন যে আমি নিজে কোয়ার্টার পেতাম, কিন্তু আমার বাবা যেহেতু ডিএসপিতে চাকরি করতেন, আমি তখন বাবা মার কাছে গিয়ে বাবার কোয়ার্টারেই ছিলাম। তো ওই যে ভদ্রলোকের আমি কথা বলছি, উনি কিন্তু প্রথম থেকে বলে এসছেন যে আপনারা যা শাস্তি আমায় দেবেন সেটা আমি মাথা পেতে নেব। তো যাই হোক, সবার ক্ষমা যখন উনি পেলেন, তখন এই শ্বশুর শাশুড়ি মানে ওনার শ্বশুর শাশুড়ি বললেন যে একটা ভুল তো তুমি করে ফেলেছো, যাই হোক সেটাকে ভুলে যাওয়ার চেষ্টা করো, ভুলে গিয়ে আমার ছোট মেয়ে আছে, পারলে তাকে বিয়ে করে সুখী হও।
তা উনি যেটা বলেছেন গোপালকে যে ভাই তুমি বিশ্বাস, বাবা তুমি বিশ্বাস করো আমার এক ফোঁটা বিয়ে করার ইচ্ছে ছিল না, কিন্তু যাই হোক তবুও আমার বিয়ে হয়। তোমার এই ছোট কাকিমাও অত্যন্ত ভালো মানুষ একজন, তিনি আমার যথেষ্ট যত্ন আত্তি করেন এবং সেই মানে আগের ঘটনার কখনো কোনো কথা আমাকে শোনানো বা কিচ্ছু করেননি। আর আমার তারপরে দুটি ছেলে মেয়ে হয়, বড় হচ্ছে আমার ছেলে 18 বছর বয়সে মাধ্যমিক দেওয়ার পর, তারপরে তো সে মারাই যায়। আর আমার মেয়ে হচ্ছে ছোট মেয়ে। তা গোপালকে বলে যে, গোপাল জিজ্ঞেস করে দিদির বিয়ে হয়েছে কোথায়, তখন বলে বর্ধমানে, ও নিজে একজন স্কুল শিক্ষিকা, ওখানেই বিয়ে হয়েছে। তারপরে বলে যে জানো আমার ছেলে মারা যাওয়ার পর কিছু ঘটনা আমাদের বাড়িতে শুরু হয়। তা বাড়িটা ছিল হচ্ছে করঙ্গপাড়া, হ্যাঁ, করঙ্গপাড়ায় আগে ওনাদের বাড়ি ছিল। আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে দুর্গাপুরে করঙ্গপাড়ায় ওনার আদি বাড়ি ওনাদের ছিল। বাড়িটি দোতলা বাড়ি, আর ওপরেও বেশ কয়েকখানা ঘর, নিচেও ঘর। তা ওই বাড়িতে ছেলে তো মারা গেছে, তার কিছুদিন বাদে ওই তখন ওই গঙ্গায় গিয়ে অপমৃত্যু তো 3 দিনে কাজ ফাজ করে নেওয়া হয়, যে ব্যাপারটা আছে সেসবও হয়ে গেছে। তো একদিন ওনার মেয়ের নাকি বিশাল বড় বড় লম্বা লম্বা চুল। তো ওই মেয়েটি মানে বসে ঘরে বসে চেয়ারে বসে বসে চুলের জট ছাড়াচ্ছে, যেটাকে আমরা বলি চুল ছাড়াচ্ছে আর কি। ছাড়াতে ছাড়াতে হঠাৎ করে ও ফিল করলো কেউ এসে পেছন দিক থেকে খ্যাঁচ করে চুলটাও টেনে দিয়ে চলে গেল। তাতে কি হলো, ওর মাথাটা, ধরুন আজ আমি এখন বসে আছি, এখন যদি আমার মাথার পেছন থেকে কেউ চুল টেনে দেয় তাহলে আমি কি হবে, এরম ভাবে এরম হব। তা সেই রকম পুরো হলো। তা হওয়ার পর ও তখন ভাবছে যে আরে এরকম তো আমার সাথে দাদাই করতো, মানে ভাই বোনে যেটা খুনসুটি বলে সেটা চলতো ওদের মধ্যে। তা এরকম করতো, তা কেন এরকম হলো কেন হঠাৎ করে। তা উঠে গিয়ে মাকে বলেছে, মা জানো আমি চুল ছাড়াচ্ছিলাম, হঠাৎ করে কিন্তু আমার মনে হলো পেছন দিক থেকে, মানে মনে হলো না আমার, হয়েছে যে কেউ চুলটা ধরে খানিকটা টেনে দিয়ে যেমন আমায় দাদা করতো সেরকম আমার মাথাটা ওরকম হয়ে গেল। তখন মা বলেছে যে দেখ ও তো সদ্য সদ্য তোর ভাই মারা গেছে, তুই ওসব নিয়ে অত ভাবিস না, তুই আজকে এক কাজ কর, তুই আমার আর তোর বাবার মধ্যেখানে শুবি, কোনো অসুবিধা নেই, তুই এসব নিয়ে ভাবিস না। তাই এরকম চলতো। এরপরে রাত্রিবেলা 3জনে মিলে শুয়েছে, তারপরে ওই কাকিমা, মানে যাকে সম্বোধন করে বলছে যে গোপালকে বলেছে তোমার কাকিমা, তো ওই ভদ্রমহিলা ওনার স্বামীকে পুরো ব্যাপারটা বলেছে। তখন বলেছে যে ওর হয়তো ওইটা মনে আসছিল যে ভাই আর বোন মিলে কত ওরা আনন্দ করতো, মজা করতো, খুনসুটি করতো, পেছনে লাগালাগি যেরকম হয় ভাই বোনে সেরকম করতো। তা সেইটাই হয়তো ওর মনে পড়ে ওটাও মানে কি বলবো হ্যালুসিনেট করেছে। তা এটাই আর কি উনি ওনার স্ত্রীকে বোঝান। কিন্তু যাই হোক এরকম চলছিল। তারপরে তো কিন্তু বাড়ির মধ্যে একটা অদ্ভুত কিছুর উপস্থিতি কিন্তু ওনারা প্রত্যেকে ফিল করতেন। তা এবারে ভদ্রলোক যখন দ্বিতীয়বার বিবাহ করেন তখন কিন্তু পুরো ব্যবসাটাকে উনি চেয়েছিলেন গুটিয়ে ফেলেন, কিন্তু ওনার ভাগ্নে তখন বলে যে ঠিক আছে আমি পুরো দায়িত্ব নিয়ে নিলাম, তোমাকে এ নিয়ে ভাবতে হবে না। তা গোপালকে বলেছে আমি তোমার এই ছোট কাকিমাকে টাইম দিতাম, হ্যাঁ আমি ওইভাবে ব্যবসা প্রায় না দেখার মতোই আমি চলছিল, ভাগ্নে দেখতো পুরো ব্যাপারটা, আমি পুরো ওখান থেকে আমার ফোকাসটা সরিয়ে এনেছিলাম। তা পুরো সময় আমি ওই আমার স্ত্রীকে দেওয়ার চেষ্টা করতাম যাতে আগের ভুলটা আর আমার দ্বারা না হয় বা তার মনে কোনো ক্ষোভ না থাকে। তা এইভাবে চলতে চলতে তারপরে তো ছেলেও জলজান্ত, ছেলেটাও আমার চলে গেল, বাড়িতে একটা শোকের আবহ তৈরি হয়েছে। এই অবস্থায় একদিন হঠাৎ করে আমার ছেলেকে আমি একটা রেঞ্জার সাইকেল কিনে দিয়েছিলাম। তখনকার দিনে এই রেঞ্জার সাইকেল কিন্তু অনেক বাচ্চাই কিন্তু পেতো না, কিন্তু আমি আমার ছেলেকে অসম্ভব ভালোবাসতাম, আমি কিনে দিয়েছিলাম তাকে। তা সেই রেঞ্জার সাইকেলে আমার স্ত্রী লক্ষ্য করেন যে রেঞ্জার সাইকেলটা এক জায়গায় দাঁড় করানো, স্ট্যান্ড করা অবস্থায় তার প্যাডেল দুটো ঘুরে চলেছে। ভাবুন খালি, তার প্যাডেল দুটো কেউ যেন মনে হচ্ছে প্যাডেল করছে সমানে, কিন্তু সাইকেলটা স্ট্যান্ড করা অবস্থায় দাঁড় করানো। তো
এই রকম কথা টথা, আজকে এটা দেখছেন কালকে ওটা দেখছেন, এরমভাবে এসে বলাতে তখন ভদ্রলোক বললেন যে এক কাজ করো, তুমি মেয়েকে নিয়ে তোমার বাপের বাড়িতে কটা দিন ঘুরে এসো। বাপের বাড়ি ছিল কাটোয়ায়, বাপের বাড়িতে ঘুরে এসো। তা সেই মতো বাপের বাড়িতে তো উনি গেছেন, একটু মনটাও চেঞ্জ হবে, যাও ঘুরে এসো। এইবারে এই ভদ্রলোককে যে রেখে গেছেন ওই ভাগ্নেকে কিন্তু মানে ভদ্রমহিলা বলেছেন বারবার করে, এই তুই কিন্তু ওনার কাছে কাছে থাকবি, ওনার সাথে শুবি, মামার সাথে আর কি। তো যাই হোক, এবারে ওই ভদ্রলোক বলছেন যে আমি তো, আমরা মামার ভাগ্নে মিলে টুকটাক যা হোক রান্না করে কোনোভাবে তো খেয়ে টেয়ে নিচ্ছি, আর একসঙ্গে থাকছি, মানে এক ঘরে একসাথে শুচ্ছি আমরা, কোনো অসুবিধা নেই, যেহেতু বলে দিয়েছে মামিমা, ও তো তার অন্যথা করবে না, আমার সাথে সাথেই রয়েছে, আর খুব সামান্য দিন হলো ছেলে মারা গেছে। তা ভদ্রলোক বলছে এবার কি, যখন চোখ বন্ধ করে পড়ে থাকি তখন বিভিন্ন ভাবনা আসে, স্বাভাবিক, সবে একটা সন্তানহারা পিতা, তার বিভিন্ন রকম চিন্তা ভাবনা আসে। এই আগের স্ত্রীর কথা মনে পড়ে, যে তুমি সন্তান শোকে তুমি ব্যাকুল হয়ে উঠবে, এই যে উনি বলে গিয়েছিলেন, এই সব কথাগুলোই মনে পড়ে। এবারে রাত্রিবেলা শুয়ে রয়েছেন, বলে আমাদের দোতলা ঘর, দোতলায় কেউ নেই, আমি আর ভাগ্নে তো একটা ঘরে শুয়ে রয়েছি। কখনো দেখছি দরজা জানলা ফটাফট ফটাফট খুলছে, কখনো দেখছি সিঁড়ি দিয়ে কি দিয়ে কেউ ধপধপ ধপধপ করে নেমে আসছে, ওপরের ঘরে ধুমধাম করে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে, এই রকম চলতে থাকে। এবার উনিও তখন ব্যাপারটা বুঝতে পারেন যে এটা কোনো প্যারানর্মাল ব্যাপার বা অ্যাক্টিভিটি হচ্ছে, এটা কিন্তু স্বাভাবিক কোনো ব্যাপার না, এবং বুঝতে পারেন যে আমার স্ত্রী বা মেয়ে এরা কিন্তু ভুল বলেনি। বলছে এরকম চলতে চলতে তখন আমি কিন্তু আর থাকতে না পেরে আমার কীরকম ভয় ভয় লাগতে লাগলো। আমি তখন কি করলাম, আমার স্ত্রীকে ডেকে নিলাম, যে তুমি চলে এসো এখানে। তা স্ত্রী মেয়ে সব চলে আসলো। চলে আসার পর, এখানে চলে আসার পর স্থির হলো কি, আমরা তিনজনে এক ঘরে থাকছি, আমি মেয়ে আর ইয়ে মানে স্বামী স্ত্রী আর মেয়ে মিলে তিনজনে এক ঘরে থাকবো, আর পাশের ঘরে আমার ভাগ্নে থাকবে। এবার আমার ভাগ্নের ছিল অসম্ভব সাহস, সে এসব উড়িয়ে দিত, দেখ এসব কোনো কিছু ব্যাপার না, ওসব ভুল সব। তখন ওই ভদ্রলোক বলেছেন যে বাবু, আমার ছেলের নাম ছিল বাবু, ও বাবুর সাথে দোতলার একটা ঘরে শুতো। তা ও বলছে যে, তখন ওই ভদ্রলোক বলেছে শোন না, তুই আমার পাশের পাশের ঘরে শো, মানে মামায় বলেছে আর কি ভাগ্নেকে, যে তুই আমার পাশের ঘরে শো। তখন বলেছে না না, তা কেন, আমি যেখানে শুতাম সেখানেই শোবো, আমি ওপরে বাবুর ঘরেই চলে যাচ্ছি। তো তো কারোরই কথা শোনেনি, ওপরে উঠে ওই ঘরে শুয়েছে। বললো মাঝরাতে, হ্যাঁ তখন ওই দুটো তিনটে মতো বাজে, আচমকা বাবা গো মা গো মামা মামা করে বিকট চিৎকার, হ্যাঁ ওই ছেলের। তখন এরা তো সবাই দৌড়ে গেছে, যে কি হয়েছে কি হয়েছে। তখন ওর মুখ দিয়ে খালি একটা আওয়াজই বেরোচ্ছে, বাবু বাবু, এরম ভাবে বলছে আর কি, বাবু বলতে বলতে সে জ্ঞান হারিয়ে ঢলে পড়ে। ও একটা কথা কথা আপনাদের বলতে যেটা ভুলে গেছি, সেটা হচ্ছে ও কিন্তু মামার কথা শুনে পাশের ঘরেই শুয়েছিল। ওখানেই কিন্তু বাবু এসে বলছে, যে যখন জ্ঞান ফেরে তখন বলে ওই ভাগ্নে, যে মামা তুমি বিশ্বাস করবে না, বাবু আমার সামনে এসে বলছে আমাকে যে দাদা এখানে শুয়েছিস কেন, চল আমাদের ঘরে গিয়ে শুই। হ্যাঁ, তাই এই রকম তো ব্যাপারটা চলে। তো উনিও ভদ্রলোক খুবই মানে ভয় পেতে থাকেন, বাড়ি শুদ্ধ সবাই ভয় পেতে থাকে। তখন এদিকে তো গঙ্গায় গিয়ে তার তো 3 দিনে অপমৃত্যু, যেহেতু কাজ টাজ হয়ে গেছে। তখন ওই ভদ্রলোকের এক বন্ধু, তিনি বলেন দুর্গাপুর বাজার মোড়ে একটি বজরংবলীর মন্দির আছে। তা ওইখানে একজন পণ্ডিতজি আছেন, যিনি খুব জ্ঞানী একজন মানুষ। তা ওনাকে একবার তুই তোর বাড়িতে নিয়ে যা। তা ওনার কথা মতো তখন ওই পণ্ডিতজিকে বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়। তখন ওই পণ্ডিতজি বলে যে দেখুন, অল্প বয়সী একটা ছেলে মারা গেছে, তো তার প্রচুর আশা আকাঙ্ক্ষা ছিল, আর এই জন্যই কিন্তু বলে বাড়িতে মৃত ব্যক্তির ছবি রাখবেন না। হ্যাঁ, তা আমরা আমরা কিন্তু সেই মানে সেই মানুষটাকে ভুলতে পারি না, যারা আমরা কাছের মানুষ হই। ফলে আমরা আমাদের দেখবেন কারো বাবার ছবি, কারো ঠাকুমার ছবি, দাদুর ছবি সব নিয়ে এসে কিন্তু আমরা ভরি। তো ওই পণ্ডিতজি তখন বলেন যে আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে আপনারা কেউ স্মরণ করবেন না।
এই কথাটা কিন্তু আমিও এক জায়গায় শুনেছি যে মৃত ব্যক্তির যখন মানুষ মারা যাবে তার সামনে, যেমন আমি আপনাদের বলি, আমার বাবা মারা যাওয়ার পর বাবার ফটোর সামনে না আমার মা কিছুদিন খাবার দিচ্ছিলেন। হ্যাঁ, যা বাড়িতে দুপুরবেলা রান্না হতো, যা হতো, বা কখনো কখনো মাঝে মধ্যে বাবা অসম্ভব চা খেতে ভালোবাসতেন, ওই কাপ প্লেটে করে চা, একটা পান মুড়িয়ে রাখতেন। কিন্তু তারপরে একটা দিন না মা কিন্তু কারোর মুখ থেকে শোনেন যে এগুলো রাখা উচিত নয়, এগুলো দেওয়া উচিত নয়। ফলে তারপর থেকে উনি কিন্তু বন্ধ করে দিয়েছিলেন। তা সেই বলছি যে আমরা তো আমাদের প্রিয়জনকে ভুলতে পারি না। কাজেই এই ছেলেটির ক্ষেত্রেও সেইটা হয়েছিল যে ছেলেটির বাড়ির লোক তাকে সবসময় স্মরণ করতো, ভাই বোনে খুনসুটি করতো, পিটোপিটি ছিল, খেলাধুলা করতো, এই ব্যাপারগুলো নিশ্চয়ই বোন স্মরণ করতো। মা তো মার সন্তান চলে গেছে, মা বাবা তো স্মরণ করবেই। ফলে সে কিন্তু মায়া কাটাতে পারছিল না, বলল সেই আত্মাটি কিন্তু এই বাড়িটার মধ্যে রয়ে গেছে। আপনাদের কিন্তু বিশাল বিপদ হবে এই বাড়িটি আপনারা যদি না ছাড়েন। বিশেষ করে ও যে ঘরটিতে থাকতো সেই ঘরটিতে পুরো তালা বন্ধ করে দিন, ঘরটি পুরো তালা বন্ধ করে দিন, এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু বাড়িটি চেঞ্জ করুন, না হলে কিন্তু বিশাল বিপদ অপেক্ষা করছে। পরবর্তী সময় শ্রাদ্ধ পরবর্তী আরও কিছু কাজকর্ম, কিছু যাগযজ্ঞ তারা ওই পণ্ডিতজিকে, ওই বজরংবলী মন্দিরের ওই পণ্ডিতকে দিয়ে ওনারা করান, এবং তারপরে তো ওনারা সিটি সেন্টার অম্বুজাতে ওই ফ্ল্যাটে কিন্তু তারা চলে যান। তাহলে ভাবুন যে অপমৃত্যু থেকে, হ্যাঁ, একটা বাড়ি খালি করে তার প্রিয়জনদের চলে যেতে হলো। হ্যাঁ, কীরকম মানে এগুলো ভাবতে কীরকম অবাক লাগে দেখুন। তা আজকে গোপালের এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো। আরেকটি কথা যেটা না বললে নয়, বজরংবলী মন্দিরের ওই পণ্ডিতজি যেটা বলেছিলেন যে দেখুন, আপনারা যে বারবার আপনাদের প্রিয়জনটিকে স্মরণ করছেন, তার জন্ম যেহেতু হয়নি, হয়তো জন্ম হয়নি এত তাড়াতাড়ি, ওই জন্যই কিন্তু সেই আত্মা কিন্তু বারে বারে বাড়িটিতে ঘোরাফেরা করছে বা চলে আসছে। আর ব্রহ্ম মুহূর্ত মানে বোঝেন তো? ব্রহ্ম মুহূর্ত হচ্ছে ভোর 4টে থেকে 12টা পর্যন্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। আর 12টার পর থেকে কিন্তু রাত 3:30 পর্যন্ত হচ্ছে প্রেত যারা আছেন তাদের সময়। যে কারণে দেখবেন শ্রাদ্ধ শান্তির কাজ কিন্তু 12টার পরে হয়। হ্যাঁ, বেলা 12টার পর কিন্তু যত শ্রাদ্ধের কাজ শুরু হয়। আর যত ভালো পুজো আমরা দিনমানে করে ফেলার চেষ্টা করি। হ্যাঁ, রাত্রে কি পুজো হয় না? রাত্রে হয়। আমরা তো জানি মা কালীরই স্বয়ং পুজো সারা রাত ধরে হয়, কিন্তু মাও তো সেই প্রেতেদের সাথেই থাকেন। তো জানি না, এই ব্যাপারটা আমি অত মানে সম্পর্কে আমার জানা নেই। আপনারা কমেন্ট করবেন, জানতে পারবো। আর তাহলে আজকের ঘটনা এই পর্যন্তই রইল। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিও নিয়ে। আর বন্ধুরা, যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মাঝে একটু শেয়ার করবেন, একটু সাথে থাকবেন। আর নতুন বন্ধুরা যারা শুনছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে একটা সাবস্ক্রাইবটা করে নেবেন এবং বেল আইকন প্রেস করবেন অলে গিয়ে। তাতে কি আমার ভিডিওর যা নোটিফিকেশান যখনই আমি ভিডিও পোস্ট করি না কেন সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই প্রচণ্ড ঠান্ডায় লেপ মুড়ি দিয়ে সোফিয়ার সাতকাহনকে পাশে রাখবেন। নমস্কার, ভালো থাকবেন।